ক্ষমতা, গর্ব, অহংকার সবকিছুই ক্ষণস্থায়ী। আফসোস, মানুষ সেটা বুঝতে চায় না। এই যেমন আওয়ামী লীগের নাস্তিক নেতা তোফায়েল আহমেদের কথাই ধরুন। ক্ষমতার বলে তিনি কত কিছুই না করেছেন। ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ আব্দুল মালিককে রেসকোর্স ময়দানে মাথায় ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নির্মমভাবে শেষ করে দেন এই তোফায়েলের অপকর্ম ছাপিয়ে যায় ফেরাউনকেও। তাই তো হয়তো আল্লাহ নিদর্শনস্বরূপ তোফায়েলের চেহারাকে ফেরাউনের মতো করে দিয়েছেন। তবে তোফায়েল একা নন। ক্ষমতা পেয়ে তার অপব্যবহার করেছেন আওয়ামী লীগের এমন অনেক নেতাই মৃত্যুর আগে ফেরাউন হয়ে মরেছেন। এমন ৫ জন নেতাকে নিয়ে আলোচনা করব জীবনের কথার এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক ক্ষমতা হারানোর পর করুণ অবস্থা হয়েছিল যেসব নেতাদের। নাম্বার ১, তোফায়েল আহমেদ। প্রথমে তোফায়েলের কথা বলবো। এই সেই খুনি তোফায়েল, যে কিনা শহীদ আব্দুল মালিক ভাইকে খুন করেছিল। তোফায়েল আজ মৃত্যু পথযাত্রী, কিন্তু এদেশের তৌহিদি জনতার চাওয়া ছিল প্রকাশ্য দিবালোকে তোফায়েল আহমেদের ফাঁসি। কিন্তু দেশের প্রচলিত আইনে তার বিচার হয়নি। কিন্তু দুনিয়াতেই ইতোমধ্যে তার পাপের শাস্তি শুরু হয়ে গেছে। চেহারা হয়ে গেছে ফেরাউনের মতো। একের পর এক ব্রেইন স্ট্রোকে বিধ্বস্ত তোফায়েল আহমেদ। একসময়ের হুঙ্কার দিয়ে কথা বলা তোফায়েল আহমেদ এখন ভাবলেশহীন এক বৃদ্ধ। বনানীর বাড়ি আর হাসপাতালেই তার শেষ জীবন কাটছে। চলমান কোনো কিছু বোঝার মতো পরিস্থিতিতে নেই। ভয়াবহ স্ট্রোকের কারণে শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে। এর ফলে স্মৃতিভ্রষ্টতা তাকে আড়ষ্ট করে ফেলায় তিনি চেনা জানা জগতের কিছুই ঠাওর করতে পারছেন না। বর্তমানে তার বা হাত ও পা একেবারে অবশ, চলাফেরায় অক্ষম। মাঝে মধ্যে নিকটজনেরা বাড়ির চৌহদ্দিতে হুইল চেয়ারে বসিয়ে ঘুরিয়ে আনেন সতেজ বাতাসের সঙ্গে মেল বন্ধনের আশায়। কিন্তু তা তিনি অনুভব করতে পারেন না কথা বলতে। কমে গেছে খাওয়া দাওয়াও, যার প্রভাব পড়েছে শরীরে। অনেকটাই শুকিয়ে গেছেন। অধিকাংশ সময় বিছানায় শুয়ে থাকতে হচ্ছে। ২৪ ঘন্টার দিনরাতে ২/৩ সময়ই ঘুমিয়ে থাকেন। হাঁটতে পারেন না। শারীরিক জটিলতার কারণে প্রায়ই তাকে হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্যগত পরিস্থিতি এতটাই নাজুক যে চাইলেও চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া সম্ভব নয়। তোফায়েল আহমেদের পরিবারের একাধিক সদস্য জানান, প্রায় ৩ বছর আগে প্রথম দফায় স্ট্রোক করার পর তার মস্তিষ্কে রক্তক্ষরণের ঘটনা ঘটে। এরপর তিনি করোনায় আক্রান্ত হন। সে সময় তার স্বাস্থ্যের অবনতি ঘটে, কিছুটা ভুলমনা হয়ে যান। এরপর দ্বিতীয় দফা স্ট্রোকে আবারও মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটলে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন দাপুটে এই নেতা। ফলে ২৪-এর ঘটনা প্রবাহের পর ভোলায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগে হওয়া মামলা বা বিএফআইইউ কর্তৃক ব্যাংক হিসাব স্থগিতের বিষয়ে তিনি কিছুই জানেন না। পরিবারের কেউ এসব বিষয়ে তাকে কোনো কিছু অবহিত করেননি। নাম্বার ২, আবুল মাল আব্দুল মুহিত। একবার এক ভাষণে আওয়ামী লীগের প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন, ৪,০০০ কোটি টাকার দুর্নীতি বেশি কিছু নয়। এভাবেই মুহিতরা আওয়ামী লীগের লুটপাটকে বৈধতা দিয়ে গিয়েছিলেন। মৃত্যুর সময় এই মুহিতের অবস্থাও তোফায়েলের মতো হয়েছিল। কঙ্কালের মতো হয়ে গিয়েছিলেন মুহিত, যে ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। মুহিত একসময়ের ক্ষমতাধর রাজনীতিবিদ, মন্ত্রী, নেতা। জনসভায় যার নামে হাততালি পড়ত। সাংবাদিকরা যার এক বাক্য উদ্ধৃতির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করত। তিনি রাষ্ট্রীয় প্রোটোকলে ঘেরা ছিলেন। গাড়ির বহর, এসি কনভয়, নিরাপত্তা বলয় সব ছিল তার চারপাশে। ইচ্ছা করলেই অনেক কিছু পেতেন, ভোগ করতেন। রাজনৈতিক ক্ষমতার শীর্ষে থেকেছেন বহু বছর। কিন্তু যেদিন তিনি অবসর নেন সেদিন থেকে একা হয়ে যান। মন্ত্রী সভা থেকে বাদ পড়ার যেদিন তিনি সিলেটে ফিরছিলেন সেদিন কেউ ছিল না তার পাশে। এর কিছুদিন পরে মারা যান মুহিত। বার্ধক্য এবং মৃত্যুর পথে এগিয়ে যাওয়া মানুষটির নিঃসঙ্গ ছবিটি যেন এক কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। মৃত্যু আগে ছিলেন তিনি একা, নিঃসঙ্গ, প্রভাবহীন। মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী মুহিতকে ঘিরে সবসময়ই আনাগোনা থাকত সুসময়ের বন্ধুদের। কিন্তু মন্ত্রিসভা থেকে বাদ পড়তে না পড়তেই তারাও ভুলে যান মুহিতকে। সে চেনা মুখগুলোর কেউ ছিল না পাশে। যে রাজনৈতিক কর্মীরা তার ছায়ায় বড় হয়েছেন, যে নেতারা তার অনুগত ছিলেন, যে দল তার হাত ধরে ক্ষমতার সিঁড়ি বেয়ে উঠেছে, তাদের কেউ ছিল না মৃত্যুর আগে। নাম্বার ৩, হোসেন মোহাম্মদ এরশাদ। এরশাদও ছিলেন হাসিনার মতো এক স্বৈরাচারী নেতা। জোর করে ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন। হাসিনার মতো এরশাদের পতন ঘটাতেও কত মানুষ প্রাণ দিয়েছিলেন, সেসবের হিসাব আল্লাহর কাছে নিশ্চয়ই ছিল। তাই তো মৃত্যুর পূর্বে এরশাদের মাধ্যমে আল্লাহ দেখিয়ে গেছেন, ক্ষমতা কিছুই না, অপকর্মের ফল তোমাকে ভোগ করতে হবে।
হাসপাতালের বেডে এরশাদের এই ছবিটি প্রমাণ করে ক্ষমতা চিরস্থায়ী নয়। এই দৃশ্য শুধু এরশাদের জন্য নয়, এটি একটি সতর্ক বার্তা। যারা এখন রাজনীতিতে আছেন, দল করে ক্ষমতার স্বাদ নিচ্ছেন, তারা যেন ভুলে না যান ক্ষমতা চিরস্থায়ী নয়। সময় ফুরিয়ে গেলে প্রভাব, পদবি, অর্থ কোনোটাই পাশে থাকে না। রাজনীতি যদি জনসেবার জন্য না হয়, তবে তার শেষে এক করুণ পরিণতিতে গিয়ে ঠেকে। তাই এখনই সময় আত্মসমালোচনার। এখনই সময় রাজনীতিকে ব্যক্তি স্বার্থ নয়, জনতার কল্যাণের জন্য উৎসর্গ করার। এরশাদের এই নিঃসঙ্গতা যেন রাজনীতিকদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ক্ষমতা নয়, মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারলেই সত্যিকারের নেতা হওয়া যায়। নাম্বার 4, সাবেক জালেম বিচারপতি মানিক। হাসিনা দোসর জালেম বিচারপতি মানিকের স্মৃতি আমাদের অন্তরে এখনও তাজা। 2015 সালে অবসরে যাওয়ার পরও আলোচিত ছিলেন বিচারপতি মানিক। জামায়াত ইসলামীর নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর আপিলের রায়ের বেঞ্চেও তিনি ছিলেন অনন্য। রায়ে কেবলমাত্র তিনি দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু দণ্ডাদেশ দিয়েছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সময়ে বেশ কিছু মামলায় বিতর্কিত রায় দেন তিনি। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন চলাকালেও বিভিন্ন গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে শিক্ষার্থীদের নিয়ে নানা অশালীন মন্তব্য করেন বিচারপতি মানিক। অভিযোগ রয়েছে 21 জন বিচারককে ডিঙ্গিয়ে মানিককে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা। এক ট্রাফিক সার্জেন্টকে হাইকোর্টের বিচারকের গাড়িকে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উঠবস করিয়েছিলেন মানিক। এছাড়া বিমানে ইকোনমি ক্লাসের টিকিট কিনে জোরপূর্বক বিজনেস ক্লাসের আসনে বসে লন্ডনে যাওয়ার মতো কীর্তি রয়েছে বিচারপতি মানিকের। তিনি 32,000 পাউন্ড দিয়ে লন্ডনে 3টি বাড়ি কিনেছেন। বাড়ি ছাড়াও লন্ডনে আরও সম্পত্তি আছে তার, কিন্তু সেই আয়ের উৎস প্রকাশ করেনি বিচারপতি মানিক। মানিকের অপকর্মের কথা লিখে শেষ করা যাবে না। সেই মানিক যখন ভারতে পালাতে গিয়ে আটক হলেন, তখন তাকে দেখা যায় কলাপাতার বিছানায় শুয়ে আছেন। আজ মানিক কারাগারে বন্দী। যে কোনো সময় তিনি মারা যেতে পারেন, বার্ধক্য তাকে গ্রাস করে নিয়েছে। হয়তো মানিকের মৃত্যু হবে তোফায়েলদের মতোই। মানিকরা বারবার প্রমাণ করে যান ক্ষমতা চিরস্থায়ী নয়। নাম্বার 5, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। মন্ত্রী কামরুলের বিরুদ্ধে কোটি কোটি টাকা তশরুপের মামলা রয়েছে। যখন ক্ষমতা ছিল তখন কামরুলরা ছিলেন মানুষের ধরাছোঁয়ার বাহিরে। সেই কামরুল আজ পচে মরছেন কারাগারে 4 দেওয়ালের মধ্যে। কদিন আগে একটি ছবিতে দেখা যায় বৃদ্ধ কামরুলকে কারাগারে নেওয়া হচ্ছে, যাকে দেখে চেনার উপায় নেই। কি এক করুণ পরিণতি হয়েছে একসময় জাদরের এই মন্ত্রী। সব মিলে এমন আরও অনেকে আছেন যারা অনেক ক্ষমতাবান ছিলেন, অনেক বিশেষণে ভূষিত, কত প্রোটোকল চাইলেই সবকিছু হাতের মুঠোয় এনে ভোগ বিলাসিতা করত। কিন্তু তাদের আজ কিছুই নেই। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার কর্মফল দ্বারা প্রভাবিত, কিন্তু আফসোসের বিষয় হল তা কখনো সে বুঝতে পারে না। প্রকৃতির প্রতিশোধ বোঝার জন্য ভিডিওতে আলোচিত এই 5 জনই যথেষ্ট, কিন্তু হায় আফসোস, আমরা কেউ বুঝতে চাই না বার্ধক্য ও মৃত্যুর কাছে মানুষ কত অসহায়। বিভিন্ন দলের হয়ে রাজনীতি যারা করছেন তারা তোফায়েল আহমেদ, আবুল মাল আব্দুল মুহিত, বিচারপতি কালামানিক, কামরুল হাসানদের এই করুণ নিঃসঙ্গ ছবি থেকে যদি শিক্ষা না নেন, তাহলে আপনারও এই কাতারে আসতে বেশি বছর লাগবে না। কাউকে পাবেন না, প্রয়োজন ও সময় ফুরিয়ে গেলে আপনার কাছে কেউ আসবে না সময় ও সঙ্গ দিতে। রাজনীতি হোক শুধুই জনতার জন্য, জনতার কল্যাণের জন্য। কারণ আপনার জানা যায় জনস্রোত যেন হয় অর্জন, বর্জন নয়। আসুন সৃষ্টিকর্তার উদ্দেশ্যকে বাস্তবায়ন করি, ইবলিসের উদ্দেশ্যকে নয়। আল্লাহ আমাদের সবাইকে তোফায়েলের মতো করুণ অবস্থা হওয়া থেকে হেফাজত করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।